তো আজকে প্রথমে আলোচনা করব প্রেষণার ধারণা বা প্রেষণার সংজ্ঞা এই বিষয়টি। আমরা জানি মানুষ যে কোনো কাজ তার প্রেষণার কারণে করে থাকে। তো এই প্রেষণার মূল উপকরণ বা ভিত্তি হচ্ছে অভাব। মানুষের অভাব হচ্ছে অসীম। তো প্রেষণা হচ্ছে মানুষের অভাব পূরণের মাধ্যমে লক্ষ্য অর্জনের জন্য ব্যক্তিবর্গকে সুনির্দিষ্ট আচরণ করতে উদ্বুদ্ধ করে থাকে। তো মানুষকে প্রেষণা দেয়া যায় মূলত তার কাজের স্বীকৃতি, আর্থিক সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে, তার ভালো কর্মপরিবেশ সৃষ্টি এবং এই আর্থিক এবং অনআর্থিক উপায়ে মূলত প্রেষণা দেওয়া হয়ে থাকে। তো ইংরেজি মোটিভেশন শব্দটি, যার বাংলা অর্থ হচ্ছে প্রেষণা, এটি ল্যাটিন শব্দ মোভার হতে আসছে, যার অর্থ হচ্ছে চালিত করা, টু মুভ। তো ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে এই প্রেষণা হচ্ছে ব্যবস্থাপক কর্তৃক সে ধরনের পদক্ষেপ গ্রহণ যা কর্মীবৃন্দকে তাদের নির্ধারিত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উৎসাহিত প্রণোদিত করে থাকে। ব্যবস্থাপনা বিশারদ প্রফেসর উইরিক কুঞ্জের মতে হচ্ছে প্রেষণা হলো এমন একটি সাধারণ ধারণা বিষয় যা সকল শ্রেণীর তাড়না, ইচ্ছা, প্রয়োজন, আকাঙ্ক্ষা এবং এ ধরনের শক্তির ক্ষেত্রে প্রয়োগ করা হয়। তো প্রেষণা ব্যক্তির তাড়না, ইচ্ছা, আকাঙ্ক্ষা মনের সাথে সম্পর্কিত একটি বিষয়, মনস্তাত্ত্বিক প্রক্রিয়া, এবং এই প্রেষণার ভিত্তি হচ্ছে অভাব এবং কর্মীকে কাজে স্বেচ্ছা প্রণোদিত করাই হচ্ছে প্রেষণার মূল বিষয়। তো সর্বোপরি আমরা বলতে পারি মানুষের ইচ্ছা শক্তিকে কাজের প্রতি উৎসাহিত করার এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কর্মীদের নিকট হতে স্বতঃস্ফূর্ততার সাথে তাদের কর্মদক্ষতার সর্বোচ্চ ব্যবহারে নিশ্চয়তা পাওয়া যায়। তারপর হচ্ছে প্রেষণা চক্র বা প্রক্রিয়া। তো আমরা জানি পরস্পর নির্ভরশীল ধারাবাহিক কার্যক্রমের সমষ্টি হচ্ছে মূলত প্রক্রিয়া। তো প্রেষণার ক্ষেত্রেও এই প্রেষণা প্রক্রিয়ার জন্য ধারাবাহিক কার্যক্রমের প্রয়োজন পড়ে এবং এই কার্য সমষ্টিকে মূলত প্রক্রিয়া বলা হয় এবং এই কার্য প্রক্রিয়া চক্রাকারে আবর্তিত হয়, একে আবার প্রেষণা চক্র নামেও অভিহিত করা হয়ে থাকে। তো প্রেষণা চক্রের প্রথম যে ধাপ সেটি হচ্ছে অভাববোধ। একজন কর্মী তার কর্মক্ষেত্রে কাজ করার পর অথবা কাজ চলাকালীন সময় সে নিজেকে তার ন্যায্য পাওনা বা তার কাজের স্বীকৃতি সে পায়নি এরকম ফিল সে করতে পারে অভাববোধ। বা অন্যান্য প্রতিষ্ঠান যে ধরনের বেতন পাচ্ছে সেই এই বেতন থেকে বঞ্চিত হচ্ছে। তো প্রেষণা শুরু হয় এরকম অভাববোধ থেকে এবং এই অভাব তার এই উদ্বিগ্নতা, কাজের প্রতি অসন্তুষ্টি এবং নেতিবাচক মনোভাব তৈরি করে থাকে। তো এই অভাববোধ মানুষ তার আচরণের মাধ্যমে প্রকাশ করে থাকে, তার কথা বলা বা ভঙ্গি অথবা কাজের প্রতি বিরক্তি প্রকাশ, নানাভাবে তার এই অভাববোধটা সে আচরণের মাধ্যমে প্রকাশ করে থাকে। এই অভাব পূরণ করার যে তীব্র আকাঙ্ক্ষা সেটি হচ্ছে মূলত তাড়না বলা হয় এবং তাড়নার পরবর্তী ধাপ হচ্ছে অভাব পূরণ। একটি প্রতিষ্ঠান তার সামর্থ্য অনুযায়ী শ্রমিক, কর্মচারী অথবা তার অধস্তন কর্মকর্তাদেরকে অভাব পূরণের মাধ্যমে প্রেষণা দানের চেষ্টা করে থাকবে এবং এই অভাব পূরণের মাধ্যমে মূলত তাদের মধ্যে স্বতঃস্ফূর্ত আগ্রহ সৃষ্টি হয়, কাজের প্রতি কার্য সন্তুষ্টি তৈরি হয় এবং তারা আগ্রহ সহকারে কাজ করে। তো কার্য সন্তুষ্টি যখন তৈরি হয়ে যায় তখনই কিন্তু প্রতিষ্ঠানের যে মূল লক্ষ্য এবং সেটি অর্জন হয়। এভাবে একটি প্রতিষ্ঠানের অভাব পূরণের মাধ্যমে নতুন একটি অভাবের উৎপত্তি হয় এবং এই অভাব উৎপত্তি এবং অভাব পূরণ এই প্রক্রিয়াগুলা ধারাবাহিকভাবে কিন্তু চক্রাকারে আবর্তিত হতে থাকে। এটাকেই বলা হয় মূলত প্রেষণা চক্র।
বা প্রেষণা প্রক্রিয়া। ও প্রেষণার গুরুত্ব আমরা জানি, ব্যবস্থাপনা হচ্ছে অন্যদেরকে দিয়ে কিভাবে কাজ করানো যায় সেটার একটা কৌশল। তো এই কাজ করানোর ক্ষেত্রে এই কর্মীদের কার্য সন্তুষ্টির এই বিষয়টি জড়িত, কারণ কর্মীদেরকে দিয়ে জোর করে কিন্তু কাজ আদায় করা যায় না, যদি না তারা স্বেচ্ছাপ্রণোদিতভাবে কাজ করে থাকে। তো এই কার্য সন্তুষ্টির বিষয়টি খুবই গুরুত্ব বহন করে প্রেষণার ক্ষেত্রে। তো প্রেষণার গুরুত্বর ক্ষেত্রে প্রথমেই হচ্ছে মানব শক্তির সর্বোত্তম ব্যবহার। একটি প্রতিষ্ঠানে এই অধস্তন ব্যক্তিবর্গ বা মানব শক্তি যদি যতই দক্ষ বা যোগ্য হোক না কেন, তারা যদি স্বেচ্ছাপ্রণোদিতভাবে কাজ না করে, তাহলে কিন্তু তাদের যে সর্বোচ্চ তাদের কর্মক্ষমতা সেটার প্রয়োগ কিন্তু হবে না। তো তাদের এই সর্বোচ্চ কর্মক্ষমতা তখনই প্রতিষ্ঠানে তারা ব্যয় করতে পারবে, যখন তাদের সামর্থ্য এবং তাদের যে দক্ষতা জ্ঞানের সাথে যখন প্রতিষ্ঠানের প্রেষণা যুক্ত হবে, তখনই মানব শক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব। তারপর হচ্ছে দক্ষতা বৃদ্ধি। একটি প্রতিষ্ঠানের শ্রমিক কর্মীদেরকে যদি তাদের কাজের প্রশংসা করা যায়, তাদের কাজের স্বীকৃতি দেওয়া যায়, তাদের বেতন বৃদ্ধি করা যায়, পদোন্নতির ব্যবস্থা করা যায়, তো তারা কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হবে, কার্য সন্তুষ্টি নিয়ে কাজ করবে, এবং এই আগ্রহ এবং আন্তরিকতা নিয়ে যখন কাজ করা হয়, তখন কিন্তু কাজের দক্ষতা এমনিতেই বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি। উৎপাদনশীলতা বৃদ্ধি বলতে কম ব্যয়ে অধিক উৎপাদনকে বোঝায়। সেটা হচ্ছে একই ব্যয়ে পূর্বের থেকে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি, অথবা কম ব্যয়ে একই পরিমাণ উৎপাদন বা পণ্য প্রাপ্তি, অথবা আনুপাতিক হারে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ব্যয় হ্রাস। তো উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে যখনই প্রতিষ্ঠানের প্রেষণা দেওয়া হবে, কর্মীদেরকে নিশ্চিত করা হবে প্রেষণার বিষয়টি, তখনই উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। কর্মীদের মনোবল উন্নয়ন। তো প্রতিষ্ঠানের কর্মীদের যখন কাজের স্বীকৃতি দেওয়া হবে, প্রশংসা করা হবে, ভালো কর্মপরিবেশ সৃষ্টি করা হবে, তাদের বেতন বোনাস বৃদ্ধি করা হবে, তখন কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে প্রতিষ্ঠানের স্বার্থে তারা কাজ করবে, স্বতঃস্ফূর্তভাবে কার্য সন্তুষ্টি তৈরি হবে, আগ্রহ তৈরি হবে কাজের প্রতি। এর ফলে তাদের কার্য সন্তুষ্টি যখন বৃদ্ধি পাবে, তাদের পাশাপাশি তাদের কর্মীদের মনোবলও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। তো কর্মীদের মনোবল উন্নয়নের ক্ষেত্রে প্রেষণা গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। মিতব্যয়িতা অর্জন। একটি প্রতিষ্ঠানের কর্মীরা যখন নিজেকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত মনে করে, অথবা কাজের স্বীকৃতি থেকে তারা বঞ্চিত মনে করে, তখন কিন্তু তাদের মধ্যে এক ধরনের নেতিবাচক মনোভাব তৈরি হয়। তারা প্রতিষ্ঠানের সম্পদ অপচয়ের চেষ্টা করে বা কাজ ফাঁকি দেওয়ার চেষ্টা করে। তো তাদেরকে যখন প্রেষণা দেওয়া হবে, তখন ওই সম্পদের সর্বোচ্চ ব্যবহার তারা করতে চাইবে এবং অপচয় হ্রাস হবে এবং প্রতিষ্ঠানের মিতব্যয়িতা অর্জিত হবে। শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস, অর্থাৎ এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে চলে যাওয়া। তো একটি প্রতিষ্ঠানে যদি মানব সম্পদ বা কর্মীদেরকে যখন তাদের এই অর্থ দেওয়া হলো, বেতন বৃদ্ধি করা হলো, কাজের স্বীকৃতি দেওয়া হলো, কিন্তু দেখা গেল যে কর্ম পরিবেশ ভালো নয়, তখন কিন্তু সে প্রতিষ্ঠান পরিবর্তন করতে চাইবে। তো এই সমস্ত বিষয়গুলো যখন প্রেষণার নিশ্চিত করা হবে, তখন কিন্তু তারা এই উক্ত প্রতিষ্ঠানই থেকে যাবে। এর ফলে শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস পাবে। সৃজনশীলতা বৃদ্ধি। কর্মীদের মধ্যে যখন স্বেচ্ছাপ্রণোদিতভাবে কাজ করার মন মানসিকতা তৈরি হয়, তাদের কার্য সন্তুষ্টি তৈরি হয়, আগ্রহ থাকে কাজের প্রতি, তখন তারা যে কোনো কাজের ক্ষেত্রে তারা মতামত দেওয়ার চেষ্টা করে, অথবা নিত্য নতুন পদ্ধতিতে কাজ করার চেষ্টা করে, সমাধান করার চেষ্টা করে, এতে তাদের সৃজনশীলতা বৃদ্ধি পায়। উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক, এটি প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ।
তো শ্রমিকদেরকে যদি ঠিকভাবে প্রেষিত করা যায় তাহলে কিন্তু উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক বিরাজ করে প্রতিষ্ঠানের মধ্যে। কিন্তু যদি এই প্রেষণার ঘাটতি থাকে তখন কিন্তু সম্পর্ক নেতিবাচক হয়, আন্দোলন সংগ্রাম হয় তাদের ন্যায্য পাওনার জন্য, যা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। তো প্রেষণার গুরুত্ব কিন্তু একটা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি করার ক্ষেত্রে বা কর্মীদের কাছ থেকে সর্বোচ্চ কর্মক্ষমতা আদায়ের ক্ষেত্রে ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। প্রেষণার সাথে উৎপাদনশীলতার সম্পর্ক। আমরা জানি প্রেষণা হচ্ছে কর্মীদেরকে কাজের প্রতি উৎসাহিত করা, স্বেচ্ছা প্রণোদিত করা, আর উৎপাদনশীলতা হচ্ছে কম ব্যয়ে কিভাবে অধিক পরিমাণ পণ্য উৎপাদন করা যায়। তো এই উৎপাদনশীলতার বিষয়টি কিন্তু প্রতিষ্ঠানের মানব সম্পদ বা কর্মী যারা রয়েছে তাদের দক্ষতা যোগ্যতার পাশাপাশি তাদের যে আগ্রহ বা তাদের কার্যসন্তুষ্টি এটির উপরেও কিন্তু নির্ভরশীল, এবং এই কার্যসন্তুষ্টি আগ্রহ যে কাজটি সেটি কিন্তু প্রেষণা করে থাকে। তো সুতরাং প্রেষণার সাথে উৎপাদনশীলতার কিন্তু একটি সম্পর্ক জড়িত। তো প্রেষণা হচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কর্মী বৃন্দের কার্যক্ষমতার পূর্ণ ব্যবহারের লক্ষ্যে তাদের উৎসাহিত করার প্রক্রিয়া। তো প্রতিষ্ঠানের কর্মীদের কার্যক্ষমতার তখনই পূর্ণ ব্যবহার নিশ্চিত হবে যখন তাদের সামর্থ্য এবং জ্ঞানের সাথে যখন প্রেষণা যুক্ত হবে প্রতিষ্ঠানের। তো উৎপাদনশীলতা হচ্ছে কি পরিমাণ উপকরণ ব্যবহার করে কি পরিমাণ পণ্য বা সেবা উৎপাদিত হচ্ছে তার অনুপাতকে বোঝায়, অর্থাৎ প্রোডাক্টিভিটি ইকুয়াল টু আউটপুটস ডিভাইডেড বাই ইনপুটস। অর্থাৎ একই পরিমাণ ব্যয় পূর্বের তুলনায় উৎপাদন বৃদ্ধি, অথবা কম ব্যয়ে পূর্বের পরিমাণ উৎপাদনশীলতা অর্জন, অথবা অনুকূল অনুপাতে প্রাপ্তি বৃদ্ধি ও ব্যয় হ্রাস। তো প্রতিষ্ঠানের প্রত্যেকটি উপায় উপকরণকে সর্বোচ্চ পরিমাণ ব্যবহার করতে পারলে উৎপাদনশীলতা সর্বোচ্চ পরিমাণ বৃদ্ধি পাবে। তো একটি প্রতিষ্ঠানের কর্মীদের যখন প্রেষণা অনেক উচ্চ পর্যায়ে থাকে, তাদের মনোবল যখন ভালো থাকে, তাদের আগ্রহ যখন ভালো থাকে, কাজের প্রতি কার্যসন্তুষ্টি থাকে, তখন কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। তো উচ্চ প্রেষণা যখন থাকে তাদের কাজের আগ্রহ বেশি থাকে এবং পাশাপাশি কার্যসন্তুষ্টিও বেশি থাকে, এবং কার্যসন্তুষ্টি যখন বেশি হবে তাদের কাজের প্রতি তাদের আগ্রহ এবং কাজের তাদের যে উচ্চ মনোবল সেটাও কিন্তু নিশ্চিত হয়, এবং এর পাশাপাশি উচ্চ উৎপাদনশীলতাও প্রতিষ্ঠানের জন্য নিশ্চিত হবে। তো প্রেষণা যখন নিম্নগামী থাকে তখন কিন্তু কর্মীদের কাজের আগ্রহ কমে যায় এবং পাশাপাশি কার্যসন্তুষ্টিও কমে যায়। এর ফলে যেটা হয়, কর্মীদের মনোবলও নিম্নগামী হয় এবং তাদের কর্মদক্ষতা অনেক কমে যায়, পাশাপাশি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতাও নিম্নগামী হয়। তো প্রেষণার সাথে কিন্তু উৎপাদনশীলতার যে সম্পর্কটা সেটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। উচ্চ প্রেষণা থাকলে উচ্চ উৎপাদনশীলতা হবে, আর যদি কর্মীদের মধ্যে নিম্ন প্রেষণা থাকে তাহলে কিন্তু উৎপাদনশীলতা নিম্ন হবে। প্রেষণাদানের উপায়। বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের প্রেষণাদানের পদ্ধতি থাকলে মূলত প্রেষণাদান পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে আর্থিক আর একটি হচ্ছে অনার্থিক। তো মানুষের অভাব হচ্ছে অসীম, আর এই অসীম অভাব পূরণের মুখ্য উপায় হচ্ছে মূলত আর্থিক একটি ব্যবস্থা। আর্থিক উপায়ে কিন্তু মূলত অভাব পূরণের মূল চেষ্টাটা করা হয়ে থাকে, আর একজন কর্মী বা ব্যক্তি প্রতিষ্ঠানে কাজ করে থাকে মূলত আর্থিক সুযোগ সুবিধার প্রাপ্তির জন্যই। তো অর্থ ব্যতীত অন্য যে সকল সুযোগ সুবিধার মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মীদেরকে প্রেষণা দেওয়ার চেষ্টা করা হয় তাকে মূলত অনার্থিক প্রেষণা বলা হয়।
তো আর্থিক প্রেষণার মধ্যে রয়েছে প্রথমেই ন্যায্য বেতন। একজন কর্মী যখন সে তার সমপর্যায়ের অন্য যারা কর্মী রয়েছে অন্য প্রতিষ্ঠানে, তাদের থেকে যখন সে নিজেকে মনে করবে যে সে কম পরিমাণ বেতন পাচ্ছে, সে বঞ্চিত হচ্ছে, তখন কিন্তু তার মধ্যে এক ধরনের নেতিবাচক মনোভাব তৈরি হবে এবং প্রতিষ্ঠানের কাজ সে আগ্রহ সহকারে করতে চাইবে না। তো এই ন্যায্য বেতনের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠানের কর্মীদের প্রেষণা দেওয়ার যে মূল কাজ সেটি কিন্তু নিশ্চিত করা যায়। বোনাস হচ্ছে এই একটি বাড়তি পাওনা, যেমন বিভিন্ন উৎসব, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে ঈদ বা পূজার ক্ষেত্রে এরকম বোনাস দেওয়া হয়। এই বাড়তি পাওনাও কিন্তু কর্মীদের প্রেষণার ক্ষেত্রে ভূমিকা রেখে থাকে। তারপর হচ্ছে মুনাফার অংশ। একটি প্রতিষ্ঠানের মুনাফার অংশ যদিও এটার মালিকানা মালিক পক্ষের, তারপরেও আধুনিক বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায় যে মুনাফার একটি স্বল্প পরিমাণ একটি অংশ বা নির্দিষ্ট একটি অংশ প্রতিষ্ঠানের কর্মীদের জন্য রেখে দেওয়া হয়। এর ফলে প্রতিষ্ঠানটিকে কর্মীরা নিজের মতো ভাবতে পারে এবং কিভাবে আরো মুনাফা বৃদ্ধি করা যায় সেজন্য তারা কাজ করে থাকে। তারপর হচ্ছে ঋণ সুবিধা, এটিও প্রেষণা দানের একটি অন্যতম উপায়। প্রতিষ্ঠানের কর্মীরা যে বেতন পায় তার বিপরীতে যাতে পরবর্তীতে সমন্বয় করা যায়, স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা, সেটা হতে পারে গৃহ ঋণ অথবা অন্যান্য কাজের জন্য ঋণ, যা কর্মীদেরকে প্রেষণা দিয়ে থাকে। আমরা দেখে থাকি যে বেসরকারি ব্যাংক বা কিছু প্রতিষ্ঠান তাদের কর্মীদেরকে এরকম সুবিধা দেয়। আবার সরকারি পর্যায়েও ঋণ সুবিধা ইতিমধ্যে চালু হতে যাচ্ছে। আর্থিক নিরাপত্তা, প্রতিষ্ঠানের কর্মীদের আর্থিক নিরাপত্তার বিষয়টি, যেমন প্রভিডেন্ট ফান্ড, তারপর হচ্ছে গ্র্যাচুইটি, পেনশন অথবা কর্মীদের জীবন বীমার করে তাদের আর্থিক যে নিশ্চয়তা সেটি তৈরি করা। তো এই আর্থিক নিরাপত্তা ও প্রেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। তারপর হচ্ছে পদোন্নতি হচ্ছে একটি পদমর্যাদার উচ্চ পদমর্যাদার বিষয়। পাশাপাশি এই পদোন্নতির সাথে আর্থিক বিষয়টিও জড়িত থাকে। তো যখন পদোন্নতি দেওয়া হয় তখন কিন্তু কর্মীদের মধ্যে কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হয়, কার্যসন্তুষ্টি তৈরি হয় এবং অন্য যারা কর্মীবৃন্দ থাকে তারাও কিন্তু এই পদোন্নতির জন্য নিজেকে গড়ে তোলার জন্য চেষ্টা চালায়। পুরস্কার, বিশেষ করে আর্থিক পুরস্কার, তার কাজের স্বীকৃতি স্বরূপ আর্থিক পুরস্কার যখন দেওয়া হয় তার ফলে কিন্তু কর্মীদের মধ্যে কাজের প্রতি অনেক বেশি উৎসাহ আগ্রহ সৃষ্টি হয়। পাশাপাশি অন্য যারা কর্মী থাকে তারাও এই পুরস্কার কিভাবে পাওয়া যায়, ভালো আরো কিভাবে করা যায় কাজ, সেজন্য তারা চেষ্টা করে থাকে। তারপর হচ্ছে পরিবহন সুবিধা, প্রতিষ্ঠানের কর্মীদের পরিবহন ভাতা অথবা নিজস্ব পরিবহনের মাধ্যমে কর্মীদেরকে আনা নেওয়ার ব্যবস্থা করা, যা তাদের জন্য অনেক উপকার হয়। সেটা প্রতিষ্ঠান ভাতা দিয়ে থাকে অথবা যদি নিজস্ব পরিবহন থাকে তার মাধ্যমে কিন্তু যাতায়াতের ব্যবস্থাটা করে থাকে। তারপর হচ্ছে শিক্ষার সুবিধা, একটি প্রতিষ্ঠানের যে কর্মীবৃন্দ থাকে তাদের সন্তানদের লেখাপড়ার জন্য সুবিধা প্রদান করা, সেটা হতে পারে শিক্ষা সহায়ক ভাতা অথবা নিজ প্রতিষ্ঠানেই পাশের নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা করা। তারপর হচ্ছে চিকিৎসা সুবিধা, এটি হচ্ছে মানুষের একটি মৌলিক চাহিদার অন্যতম। তো প্রতিষ্ঠানগুলো অনেক সময় নিজস্ব তত্ত্বাবধানে শ্রমিক কর্মচারীদের অথবা কর্মকর্তাদের চিকিৎসার সুযোগ সুবিধাটা দিয়ে থাকে। আবার অনেক সময় চিকিৎসা ভাতার মাধ্যমে তাদের এই চিকিৎসা ব্যয় মেটানোর সুযোগ প্রদান করে থাকে। আবাসন সুবিধা, এই আবাসন সুবিধাও কিন্তু কর্মীদের প্রেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই আবাসন যে ভাতা সেটা দেওয়া হয়, আবার অনেক প্রতিষ্ঠান নিজেরাই আবাসন ব্যবস্থা করে থাকে। সেক্ষেত্রে বেতনের সাথে যে আবাসিক যে বাসস্থান সুবিধাটা থাকে ভাতা, সেটা থেকে
সমন্বয় করা হয়। তারপর হচ্ছে রেশন। রেশন হচ্ছে স্বল্প মূল্যে যে নিত্য নতুন দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সেগুলো প্রতিষ্ঠানের কর্মচারীদের মধ্যে, শ্রমিকদের মধ্যে, কর্মকর্তাদের মধ্যে বন্টন করা। আমরা দেখে থাকি যে সশস্ত্র বাহিনীর মধ্যে এই রেশন সুবিধাটা চালু রয়েছে। তো এই ছিল আর্থিক সুবিধা। তারপর অনার্থিক সুবিধার মধ্যে রয়েছে প্রথমে কাজের স্বীকৃতি। একজন কর্মী যখন তার কাজের সে স্বীকৃতি পাবে, তার কাজের প্রশংসা সে পাবে, তখন কিন্তু অনেক বেশি আগ্রহ নিয়ে সে কাজ করবে। তারপর হচ্ছে একটি প্রতিষ্ঠানের সুনাম। অনেক সময় একটি প্রতিষ্ঠানের সুনামও কিন্তু প্রেষণার জন্য কাজ করে থাকে। অনেক সময় দেখা যায় যে তাদের বেতন কম, কিন্তু প্রতিষ্ঠানের যে সুনাম তার জন্য কিন্তু প্রতিষ্ঠানে এই কর্মকর্তা কর্মচারীরা থেকে যায় এবং আগ্রহ সহকারে কাজ করে থাকে। ভালো কর্মপরিবেশ যদি হয় কোলাহল মুক্ত হইতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা, বিনোদনের ব্যবস্থা, ধর্মীয় যেসব কাজ রয়েছে সেগুলো যাতে নির্বিঘ্নে করা যায়। তো এই ভালো কর্মপরিবেশ কিন্তু প্রেষণাদানের অন্যতম একটি উপায়। গ্রিন পরিবেশ। উত্তম ব্যবহার। তো উত্তম ব্যবহার প্রতিষ্ঠানের এই কর্মীদের সাথে যদি ভালো ব্যবহার করা যায়, ভালো আচরণ করা যায়, তখন কিন্তু তারা অনেক বেশি আগ্রহ নিয়ে প্রতিষ্ঠানের জন্য কাজ করে থাকে। তারপর হচ্ছে নিরাপত্তার বিষয়টি, বিশেষ করে চাকরির নিরাপত্তা। আমরা দেখে থাকি যে অনেক সময় বেসরকারি চাকরিতে বেতন বেশি থাকা সত্ত্বেও কিন্তু নিরাপত্তার কারণে অনেকেই কিন্তু সরকারি যে চাকরি একটু কম বেতনে হলেও সেখানে জয়েন করে থাকে। তারপর হচ্ছে ক্ষমতা ও প্রভাব। মানুষ যে আর্থিক যে বিষয়টি সেটি নিশ্চিত হওয়ার পর কিন্তু ক্ষমতা বা প্রভাবই খাটাতে পছন্দ করে। সেক্ষেত্রে কর্মীদের মধ্যে যদি কিছু ক্ষমতা বা কর্তৃত্ব দেওয়া হয় তখন তারা কিন্তু প্রেরণা পায়। প্রশিক্ষণ সুবিধা। নতুন যেসব কর্মচারী থাকবে, কর্মকর্তা থাকবে তাদের জন্য, অথবা একই কাজ অনেকদিন ধরে করা হচ্ছে, নতুন কোনো পদ্ধতিতে কাজ করা যায় কিনা সেটার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা, অথবা পদোন্নতিপ্রাপ্ত ব্যক্তিদের জন্য, কর্মকর্তাদের জন্য নতুন কর্মপরিবেশে নতুন কাজের সাথে কিভাবে তারা ভালোভাবে করতে পারে সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া। প্রশিক্ষণের সাথে অনেক সময় কিন্তু আর্থিক যে সুযোগ সুবিধা সেটিও জড়িত থাকে। তারপর হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাপনা। কাজ করার ক্ষেত্রে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যখন অধস্তনদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে এবং বাস্তবায়নের ক্ষেত্রে তাদের পরামর্শ গ্রহণ করা হবে, তখন কিন্তু তারা প্রেষিত হবে। তারপর হচ্ছে বিনোদনমূলক ব্যবস্থা। তারা কাজ করতে করতে যখন বিরক্ত হয়ে যাবে, একঘেয়েমি চলে আসবে, তখন তাদেরকে রিফ্রেশমেন্টের জন্য একটা বাৎসরিক পিকনিক অথবা খেলাধুলার আয়োজন অথবা কালচারাল প্রোগ্রামের আয়োজন করা যেতে পারে। ন্যায় বিচার প্রতিষ্ঠা। সকলের প্রতি সমানভাবে বিচার করা, সবাইকে সমমূল্যে দেখা, সমান দৃষ্টিতে মূল্যায়ন করা। তো এই ছিল আর্থিক ও অনার্থিক উপায়সমূহ প্রেষণা দানের। এই উপায়গুলোর মাধ্যমে কর্মীদেরকে কিন্তু প্রেষণা দেওয়া যায় সহজে।